গত রাতে মানুষের গ্রামে মুরগি চুরি করতে গিয়ে এই ভ্যানটা চুরি করে এনেছি। ভ্যান চালানো যে এত মজা তা তো আমি আগে জানতাম না। এখন তো খুব ক্ষুধাও পেয়েছে। এক কাজ করি, ভ্যানটা চালিয়ে জঙ্গলের মাঠের দিকে যাই। জঙ্গলের মাঠে যদি কোনো শিকার পাই এই ভ্যান গাড়িতে তুলে নিয়ে এসে গুহায় বসে মজা করে খাবো। এই বলে শিয়াল তার ভ্যান গাড়ি নিয়ে জঙ্গলের মাঠের দিকে রওনা দিল। জঙ্গলের মাঠে গিয়ে শিয়াল দেখতে পেল ডাইনোসরের ছোট একটি ছানা ঝোপের আড়ালে কেমন লুকিয়ে আছে। আরে আরে, এটা ডাইনোসরের ছানা না? কিন্তু এই ছোট্ট ছানাটা এখানে লুকিয়ে আছে কেন? এই যে ছোট্ট ছানা, তুমি এখানে লুকিয়ে আছো কেন? তোমার মা কোথায়? আমার মা আমার জন্য শিকার আনতে গেছে আর আমাকে এই ঝোপের আড়ালে লুকিয়ে রেখে গেছে। কিন্তু তুমি কে? বাহ, এই ডাইনোসরের ছোট্ট ছানাটি কত কিউট। এক কাজ করি, ওকে আমি আমার গুহায় নিয়ে যাই। ওকে যদি আমি পোষ মানাতে পারি তাহলে বড় হয়ে ও আমাকে শিকার ধরে নিয়ে এসে দিবে। তখন আর আমাকে কষ্ট করে শিকার ধরতে হবে না। পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবো। শোনো ছোট্ট ছানা, এতক্ষণ ধরে আমি তোমার সাথে মজা করছিলাম। আসলে তোমাকে নেওয়ার জন্য তোমার মা আমাকে পাঠিয়ে দিল। তুমি তাড়াতাড়ি আমার ভ্যানে চড়ে বসো, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। কি? আমার মা তোমাকে পাঠিয়েছে? তাহলে চলো। আরে বাহ, এই ডাইনোসরের ছানা এত তাড়াতাড়ি আমার সাথে যেতে রাজি হবে সেটা তো আমি ভাবতেই পারিনি। ঠিক আছে ছানা, তাড়াতাড়ি তুমি ভ্যানে উঠে বসো। তোমার মা তোমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। এই বলে দুষ্ট পাজি শিয়াল ডাইনোসরের ছোট্ট ছানাটিকে তার ভ্যান গাড়িতে তুলে নিল আর ভ্যান গাড়ি নিয়ে তার গুহার দিকে রওনা দিল। শিয়াল মামা, আর কতদূর গেলে আমি আমার মাকে পাবো? শোনো ছোট্ট ছানা, তুমি কোনো চিন্তা করো না, আর কিছুক্ষণের মধ্যেই আমি তোমার মায়ের কাছে পৌঁছে যাব। কোথাও দেখতে পাচ্ছি না। ছানা, আসলে হয়েছেটা কি, তোমার মা তোমাকে ছেড়ে কিছুদিনের জন্য অন্য জঙ্গলে গিয়েছে শিকার ধরে আনার জন্য। আর আমাকে বলে গিয়েছে আমি যেন তোমাকে নিয়ে এসে আমার গুহাতে রেখে দেই, পরে এসে তোমার মা তোমাকে নিয়ে যাবে। তুমি যদি আসতে না চাও সেজন্য তোমাকে মিথ্যা বলেছিলাম। তোমাকে আমার সাথে কিছুদিন থাকতে হবে, তোমার কোনো অযত্ন হবে না। আমি তোমাকে আদরে আদরে রাখবো, তোমার জন্য আমি শিকার ধরে আনবো, বুঝেছো? ছোট্ট ডাইনোসর ছানা শিয়ালের এমন চালাকি বুঝতে পারলো না। সে শিয়ালের সাথে থাকার জন্য রাজি হয়ে গেল। এদিকে কিছুক্ষণ পরে মা ডাইনোসরটি জঙ্গলের মাঠে চলে আসলো আর এসে চারপাশে দেখতে লাগলো, কিন্তু কোথাও সে তার ছানাকে খুঁজে পেল না। আরে, আমি তো আমার ছানাকে এখানেই রেখে গিয়েছিলাম। কে আমার ছানাকে নিয়ে গেল? কার এত বড় সাহস যে আমার ছানাকে নিয়ে যায়? তাকে যদি একবার পাই তাহলে তো আমি তাকে আস্তই চিবিয়ে খাবো। এই বলে মা ডাইনোসরটি তার ছানাকে খোঁজার জন্য জঙ্গলের দিকে রওনা দিল। আরে আরে, জঙ্গলের কোথাও তো আমার ছানাকে খুঁজে পাচ্ছি না। কে আমার ছানাকে নিয়ে গেল? এইদিকে ওই বনের গর্জিলাটা শিয়ালের গুহার সামনে দিয়ে শিকার ধরতে যাচ্ছিল। শিয়ালের গুহার সামনে একটা ডাইনোসরের ছানাকে দেখে গর্জিলা শিয়ালকে বলল, কিরে দুষ্ট শিয়াল, তোর গুহায় ডাইনোসরের ছানা? তুই এটাকে কোত্থেকে চুরি করে এনেছিস? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না।
বলতো কাহিনীটা কি? আসলে হয়েছে কি গর্জিলা ভাই, এই ছানার মা ডাইনোসর অন্য জঙ্গলে গিয়েছে বেশি করে শিকার আনার জন্য। আর যাওয়ার আগে ওর ছানাটিকে আমার কাছে রেখে গিয়েছে, বলে গিয়েছে আমি যেন ওর ছানাটিকে দেখে রাখি, কিছুদিনের মধ্যে এসে নিয়ে যাবে, বুঝেছো? ও, আমি ভেবেছি তুই ছানাটিকে চুরি করে নিয়ে এসেছিস। আচ্ছা ঠিক আছে, তুই ছানাটির খেয়াল রাখিস। আমি এখন গেলাম, আমাকে আবার জঙ্গলে গিয়ে শিকার ধরতে হবে। আচ্ছা ঠিক আছে গর্জিলা ভাই, যাও যাও, বেস্ট অফ লাক। এরপর গর্জিলা জঙ্গলে চলে গেল শিকার ধরার জন্য। বাহ, আস্তে না আস্তে এত বড় একটা হরিণকে পেয়ে গেলাম। যাই, এই হরিণটাকে এখন গুহায় নিয়ে যাই। এরপর গর্জিলা হরিণটিকে নিয়ে তার গুহায় চলে গেল। এদিকে ডাইনোসর তার ছানাকে খুঁজতে খুঁজতে গর্জিলার গুহার সামনে চলে আসলো। এই দুষ্ট গর্জিলা, তাহলে তুই আমার ছানাকে চুরি করে নিয়ে এসে খাচ্ছিস, তাই না? আরে আরে ডাইনোসর দিদি, তুমি এসব কি আবুল তাবুল বলছো? আমি কেন তোমার ছানাকে খেতে যাব? আমি তো হরিণের মাংস খাচ্ছিলাম। ও, আসলে আমি আমার ছানাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ছানাটাকে হারিয়ে আমার মাথা একদম ঠিক নেই। কি বলছো ডাইনোসর দিদি, তুমি তোমার ছানাকে হারিয়ে ফেলেছো? আমি তো একটু আগে তোমার ছানাকে শিয়ালের গুহায় দেখে আসলাম। ওই শিয়াল আমাকে বলল তুমি নাকি তোমার ছানাকে ওর কাছে রেখে অন্য জঙ্গলে শিকার ধরতে গিয়েছো। কি বললি তুই? ওই দুষ্ট শিয়ালের এত বড় সাহস আমার ছানাকে চুরি করে নিয়ে যায়? ওকে তো আজ আমি জমের দুয়ারে পাঠিয়ে দিব। অনেক অত্যাচার সহ্য করেছি ওর। এই বলে ডাইনোসর রেগে মেগে শিয়ালের গুহার দিকে রওনা দিল। মা, তুমি এসেছো? আমার শিয়াল মামার কাছে একদম ভালো লাগছে না। আমাকে তুমি নিয়ে যাও মা, আমি আর এখানে থাকতে চাই না। এই সেরেছে, এই ডাইনোসরটা তো দেখছি ওর ছানাটিকে খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত চলে এসেছে। আজ তো আমি গেলাম। এই দুষ্ট পাজি শিয়াল, তোর এত বড় সাহস! তুই আমার ছানাকে ভুজুং ভাজুং বুঝিয়ে এখানে নিয়ে এসেছিস। আজ তুই তো গেলি। ওরে বাবারে, এটা কি হলো? এই ডাইনোসর তো আমার লেজটা কেটে দিল। ওরে বাবারে, কি যে ব্যথা! ও গেল রে গেল, তাড়াতাড়ি এখান থেকে পালাই। এরপর শিয়াল চিল্লাতে চিল্লাতে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। দুষ্ট পাজি শিয়াল, আর যদি কখনো তোকে এই জঙ্গলে দেখি তাহলে তোকে আজ তো কাঁচাই চিবিয়ে খাবো। শিমুলতলির জঙ্গলে এক হাসি তার দুই ছানাকে নিয়ে বাস করত। হাসির স্বামী হাসাকে অনেকদিন আগেই একটি বাঘ শিকার করে খেয়ে ফেলেছে। এরপর থেকে হাসি তার দুই ছানাকে নিয়ে অনেক কষ্টেই দিন কাটাচ্ছিল। শোনো আমার ছানারা, তোমরা গুহাতেই থেকো, নইলে এ বনে দুষ্ট প্রাণীরা তোমাদেরকে দেখতে পেলে খেয়ে ফেলবে। আমি গেলাম নদীতে মাছ শিকার করতে। মা, আমাদেরকে রেখে তুমি রোজ নদীতে মাছ ধরতে যাও। আমাদের গুহায় একা থাকতে খুব ভয় করে। আমরাও তোমার সাথে যেতে চাই। না মা, তোমরা এখনো সাঁতার শিখোনি। তোমরা আমার সাথে নদীতে গেলে পানিতে ডুবে মারা যাবে। তবে তোমরা চিন্তা করো না, তোমরা আর একটু বড় হও, তখন আমি ঠিকই তোমাদেরকে নদীতে সাঁতার কাটতে নিয়ে যাব। এই বলে হাসি সেখান থেকে চলে গেল। অনেক মাছ ধরেছি, আজ আর মাছ ধরবো না। যাই, আমার ছানাগুলো বাসায় একা রয়েছে। তাড়াতাড়ি মাছগুলো আমি ওদের জন্য নিয়ে যাই। নিশ্চয় ওদের অনেক ক্ষুধা পেয়েছে। এই বলে হাসি মাছগুলো তার ছানাদের জন্য নিয়ে গেল।
এসেছো? আমাদের জন্য মাছ নিয়ে এসেছো? আমাদের খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ ছানা, তোমাদের জন্য মাছ নিয়ে এসেছি। এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এরপর হাঁসের ছানারা মাছগুলো খেতে শুরু করলো। এদিকে ওই জঙ্গলে বাস করত বল্টু নামের এক শিয়াল আর গোলাপি নামের এক শিয়ালিনী। বল্টু শিয়াল অনেক অলস ছিল, সে জঙ্গলে শিকার ধরতে যেত না। গোলাপি শিয়ালিনী জঙ্গল থেকে যে শিকার ধরে আনতো তাই বল্টু শিয়াল বসে বসে মজা করে খেত। শিকার খাওয়া শেষ করে আবারও নাক ডেকে ঘুমিয়ে পড়তো। একদিন গোলাপি শিয়ালিনী বল্টু শিয়ালকে বলল, শোনো, আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না। আজ আমি জঙ্গলে শিকার ধরতে যেতে পারবো না। তুমি কি যাবে জঙ্গলে শিকার ধরতে? তাহলে আমি একটু বিশ্রাম নিতাম। আরে না, এসব তুমি কি বলছো? আমি যাব জঙ্গলে শিকার ধরতে? কখনো না। তোমার শরীর খারাপ হোক আর যাই হোক, তুমি যাও শিকার ধরতে। ওসব শিকার টিকার আমি ধরতে পারবো না, বুঝেছো? আমি এখন ঘুমাবো। এটা তুমি কি বলছো? আমি তো রোজই জঙ্গলে যাই শিকার ধরতে। আজ আমি অসুস্থ, তাই শিকার ধরতে যেতে পারছি না। একদিন জঙ্গলে শিকার ধরতে গেলে কি এমন হবে? শোনো শিয়ালিনী, আমি তোমাকে আবারও বলছি, ওসব শিকার ধরা আমার কাজ না। আমি যে গুহাটা পাহারা দিচ্ছি এটাই তো তোমার 7 জন্মের ভাগ্য। আমি ওসব শিকার টিকার ধরতে যেতে পারবো না। শিয়ালিনী শিয়ালের কথায় খুব দুঃখ পেল। সে বুঝতে পারলো এই পাজি দুষ্টু শিয়াল কিছুতেই জঙ্গলে শিকার ধরতে যাবে না। তাই শিয়ালিনী আর দেরি না করে তার প্রতিবেশী হাসির কাছে গেল। হাসি দিদি, হাসি দিদি, বাসায় আছো? আমি গোলাপি শিয়ালিনী, তোমার প্রতিবেশী। ও শিয়ালিনী দিদি, তা কি মনে করে আমার বাসায়? আসলে দিদি, আমি আজ অনেক অসুস্থ, তাই জঙ্গলে শিকার ধরতে যেতে পারছি না। তুমি তো প্রতিদিন অনেক মাছ ধরে আনো, সেখান থেকে যদি আমাকে কিছু মাছ দিতে তাহলে আজ খেয়ে কোনো মতে দিনটা কাটাতে পারতাম। ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না, এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে মাছ এনে দিচ্ছি। এরপর হাসি শিয়ালিনীকে এক ঝুড়ি মাছ এনে দিল। তোমাকে অনেক ধন্যবাদ হাসি দিদি। তুমি যদি আমাকে মাছ না দিতে তাহলে এই অসুস্থ শরীর নিয়ে জঙ্গলে শিকার ধরতে যেতে হতো। তোমার এই উপকারের কথা কোনোদিনই আমি ভুলবো না। আরে ছি ছি শিয়ালিনী দিদি, তুমি এসব কি বলছো? প্রতিবেশীর বিপদেই তো প্রতিবেশী পাশে দাঁড়াবে। তুমি যাও শিয়ালিনী দিদি, মাছগুলো খেয়ে বিশ্রাম নাও, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। এরপর গোলাপি শিয়ালিনী আর কোনো কথা না বলে চলে গেল তার গুহায়। তারপর সেই মাছগুলো শিয়াল আর শিয়ালিনী খেয়ে বিশ্রাম নিতে লাগলো। এভাবে সেই দিনটি কেটে গেল। একদিন বিশ্রাম নেওয়ার পর শিয়ালিনী সুস্থ হয়ে গেল। আজ শরীরটা বেশ ভালো লাগছে। আজ আর ধার করে শিকার নিতে হবে না, নিজেই শিকার ধরতে পারবো। যাই, জঙ্গলে গিয়ে শিকার ধরে আনি। শিয়ালিনী, তুমি তো দেখছি অনেক শিকার ধরে এনেছো, তা আমাকেও 2-1টা শিকার দাও, আমি একটু খাই। তোমাকে তো আজ আমি শিকার দিতেই চাচ্ছি না। একদিন আমি অসুস্থ ছিলাম আর তোমাকে বললাম একটু শিকার ধরে আনতে, তুমি তবুও শিকার ধরতে গেলে না। শেষে কিনা হাসি দিদির থেকে মাছ ধার করে এনে তোমাকে খাওয়াতে হলো। তোমার মতো এত কুলঙ্গার স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। নাও নাও, শিকার ধরে এনেছি, এখন গেলো বসে বসে। দুষ্ট পাজি শিয়াল আর কিছু না বলে কস কস করে শিকারগুলো খেতে শুরু করলো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন শিয়ালিনী চিন্তা করলো হাসি তো বিপদের দিনে তাকে সাহায্য করেছিল, তাই তাকে একদিন দাওয়াত করা উচিত।
যেমন ভাবনা তেমন কাজ। হাসি যেই খাবারগুলো পছন্দ করে, শিয়ালিনী সেই খাবারগুলো সংগ্রহ করে হাসিকে দাওয়াত দিল। হাসি তার 2 ছানাকে নিয়ে শিয়ালিনীর বাসায় দাওয়াত খেতে চলে আসলো। নাও হাসি দিদি, আমি তোমার পছন্দের খাবারগুলো জোগাড় করেছি। এখন তুমি এক পাশ থেকে খাবারগুলো খেয়ে নাও। আরে বাহ, হাঁসের ছানাগুলো তো দেখছি অনেক কচি। শিয়ালিনী তো প্রতিদিন বুড়ো বুড়ো শিকার ধরে আনে, এমন কচি শিকার তো কোনোদিনই আনে না। চোখের সামনে এমন কচি শিকার দেখে আমার জিভে তো জল চলে আসলো। যে করেই হোক হাসির এই 2 ছানাকে আমার খেতেই হবে। হাসি দিদি, তুমি যখন শিকার ধরতে যাও তোমার ছানাগুলোকে সাথে নিয়ে যাও নাকি বাসায় রেখে যাও? আরে কি যে বলো না শিয়াল ভাই, ওরা তো এখনো সাঁতার শিখেনি, আমি তো ওদের বাসাতেই রেখে যাই। এরপর হাসি দাওয়াত খাওয়া শেষ করে তার বাসায় ফিরে গেল। পরদিন সকালে প্রতিদিনের মতো হাসি যখন নদীতে মাছ ধরতে চলে গেল, এই সুযোগে দুষ্ট পাজি শিয়াল হাসির বাড়িতে চলে গেল। এই তো সুযোগ পেয়েছি, এই সুযোগেরই তো আমি খোঁজ করছিলাম। যাক, ভালোই হলো, সুযোগটা আমার কাজে লাগাতেই হবে। এই সুযোগে হাসির কচি 2 ছানাকে আমি খেয়ে ফেলবো। এই বলে শিয়াল হাসির একটি ছানাকে ধরে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর হাসি বিকালে যখন শিকার নিয়ে বাসায় ফিরলো, তখন দেখলো তার একটি ছানা নেই। মা, ভাইয়া জানি কোথায় চলে গেছে। আমি আর ভাইয়া একসাথে ঘুমোচ্ছিলাম, আমি ঘুম থেকে উঠে দেখি ভাইয়া আমার পাশে নেই। এরপর হাসি বাহিরে এসে দেখলো সেখানে অনেকগুলো রক্ত পড়ে আছে। হাসির আর তখন বুঝতে বাকি রইল না যে তার ছানাকে কেউ খেয়ে ফেলেছে। হে আমার কি সর্বনাশ হয়ে গেল, আমার ছানাকে এভাবে কে খেয়েছে? আমি এভাবে আমার ছানাটিকে হারিয়ে ফেললাম। এদিকে বিকালে যখন শিয়ালিনী শিকার নিয়ে গুহায় ফিরলো, তখন শিয়ালিনী শুনতে পেল শিয়াল একা একাই কি যেন বলছে। ওহ, আজ হাসির নাদুস নদুস একটা কচি ছানাকে খেয়ে কি যে মজা পেয়েছি, পেটটা একদম ভরে গেছে। কালোর বাকি ছানাটাকেও খাবো। এই দুষ্ট শিয়ালের এমন কথা শুনে শিয়ালিনীর ভীষণ রাগ হলো। তখন শিয়ালিনী হাসিকে গিয়ে সমস্ত কথা খুলে বলল। তখন হাসি আর শিয়ালিনী চুপি চুপি এসে ওই দুষ্ট শিয়ালের লেজটি কেটে দিল। ওরে বাবা রে, শিয়ালিনী তুই আমার বউ হয়ে এটা আমার কি করলি? আমি এখন শিয়াল সমাজে মুখ দেখাবো কি করে? ওরে বাবা রে, আমার তো মান সম্মান সব চলে গেল। তোকে মুখ দেখাতে হবে না দুষ্ট পাজি শিয়াল, তোকে এতদিন আমি চিনতে পারিনি। স্বামী বলে তোকে আমি রোজ শিকার ধরে খাওয়াতাম, কিন্তু তুই আজ এটা কি করেছিস? হাসি দিদির ছানাকে খেয়ে ফেলেছিস। তুই আর এই গুহাতে থাকতে পারবি না, যা এখান থেকে। এরপর সে লেজ কাটা শিয়াল লজ্জায় এই জঙ্গল ছেড়ে চিরদিনের মতো চলে যায়। শিমুলতলির জঙ্গলে অনেক পশু পাখির সাথে হালুম নামের এক বাঘ ও বল্টু নামের এক শিয়াল বাস করত। বল্টু শিয়াল আর হালুম বাঘের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, তারা দুজন সব সময় একসাথেই থাকতো। একদিন হালুম বাঘ খুব অসুস্থ হয়ে পড়লো। মামা, তুমি এখানে থাকো, আমি জলদি গিয়ে গর্জিলা দিদির ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আসি। ভাগ্নে, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার অবস্থা বেশি ভালো না, কখন যে কি হয়ে যায়। তাড়াতাড়ি আমার জন্য ওষুধ নিয়ে আয়। গর্জিলা দিদি, ও গর্জিলা দিদি, আমাকে তাড়াতাড়ি কিছু ঔষধ দাও তো। ঔষধ? কিসের ঔষধ দেব? গর্জিলা দিদি, বাঘ মামা খুব অসুস্থ। কদিন থেকে বাঘ মামার শরীরে প্রচন্ড জ্বর, সাথে শরীরটাও অনেক ব্যথা করছে, একদম বিছানা থেকে উঠতে পারছে না। তাড়াতাড়ি ওষুধ দাও। ও আচ্ছা, ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। শোন শিয়াল, তোর বাঘ মামাকে কিছু খাওয়ানোর পর এই ওষুধগুলো একটা করে খাইয়ে দিস। ঠিক আছে দিদি, এই নাও তোমার টাকা,
আমি এখন গেলাম। গর্জিলাকে ঔষধের টাকা দিয়ে শিয়াল দ্রুত তার বাঘমামার কাছে যেতে লাগলো। ওরে বাবারে, এটা কি হলো? বাঘমামার ওষুধের ব্যাগটা তো এই সাপটাই কেড়ে নিল। এখন কি করি? এই সাপ, ওই ওষুধগুলো আমাকে দিয়ে দে। বাঘমামা খুব অসুস্থ, দিয়ে দে আমায়। কিন্তু সাপ বল্টু শিয়ালের কোনো কথাই শুনলো না। দাঁড়া রে সাপ, কোথায় যাচ্ছিস? ব্যাগটা আমায় দিয়ে যা। ওই ব্যাগ দিয়ে তুই কি করবি? ওই ব্যাগে তো শুধু ওষুধ আছে, ওষুধ খেয়ে তুই কি করবি? দিয়ে যা, নিয়ে যাস না। আরে আরে, এটা কি হলো? এই সাপ তো দেখছি ওষুধের ব্যাগটা নিয়ে গুহার ভিতরে চলে গেল। এখন আমি কি করি? না জানি এই গুহার ভিতরে আবার কি আছে। উফ, কি যে একটা বিপদে পড়লাম। এখন যদি এই ওষুধগুলো না নিয়ে যায় তাহলে তো বাঘমামা অসুস্থ হয়ে মারাই যাবে। হাতে কোনো টাকাও নেই যে গিয়ে আবার ওষুধ কিনবো। আচ্ছা, যা হবার হবে, যাই ভিতরে গিয়ে দেখি। এই বলে বল্টু শিয়াল গুহার ভেতরে প্রবেশ করলো। আর গুহার ভিতরে প্রবেশ করেই তো শিয়াল অবাক হয়ে গেল। আসলে সেই গুহাটি ছিল একটি নাগিনীর গুহা। ওরে বাবারে, কোন জায়গায় আসলাম রে বাবা? চারদিকে খালি সাপ আর সাপ, আর ওখানে একটা কত বড় সাপ দাঁড়িয়ে আছে। আজ তো আমি গেলাম। শিয়াল এখান থেকে কি করে বের হবে এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। শিয়াল তখন অনেক সাহস জুগিয়ে বলল, তোমরা কারা? তোমাদের তো আমি চিনি না। ওই ব্যাগটা আমার, ওই ব্যাগটাতে ওষুধ ছাড়া আর কিচ্ছু নেই। তোমরা ওষুধ দিয়ে কি করবে? তোমরা তো আর অসুস্থ না। ওই ওষুধগুলো আমি বাঘমামার জন্য নিয়ে যাচ্ছিলাম। বাঘমামা অনেক অসুস্থ, ওষুধ না খেতে পারলে মারা যাবে। আমি হলাম কাল নাগিন, আর এই যে আশেপাশে সাপগুলো দেখতে পাচ্ছিস, এরা আমার শিষ্য। আমাদের তো ব্যাগ দিয়ে কোনো কাজ নেই। ব্যাগ দিয়ে আমরা কি করব? ব্যাগ তো শুধুমাত্র একটি বাহানা। ওই ব্যাগের টানে আমরা তোকে এখানে নিয়ে এসেছি। এখন আমরা সবাই মিলে তোকে ছিঁড়ে ছুটে খেয়ে ফেলবো। ওরে বাবারে, কোন বিপদে পড়লাম? এরা আবার কি বলছে? এরা নাকি আমাকে ছিঁড়ে ছুটে খেয়ে ফেলবে। এই সবগুলো সাপ যদি আমাকে খায় তাহলে আমার কি অবস্থা হবে? তবে মরার আগে আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে। শোনো, তোমরা তো আমাকে খেয়েই ফেলবে, তবে মরার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে। তোমরা যদি আমার সেই ইচ্ছেটা পূরণ করো তাহলে মরেও আমি শান্তি পাবো। তোমরা কি আমার সেই ইচ্ছেটা পূরণ করবে? ইচ্ছে? তোর আবার কি ইচ্ছে? ছোটখাটো ইচ্ছে হলে পূরণ করতে পারবো, কিন্তু বড় কোনো ইচ্ছের জন্য আবদার করবি না, বুঝলি? না না, এটা তেমন কোনো বড় ইচ্ছে না। তোমরা এখানে বসে বসে আমার ইচ্ছেটা পূরণ করতে পারো। ও ঠিক আছে, তাহলে বল তোর ইচ্ছের কথা। আমার ইচ্ছেটা হলো, আমি সাপদের কখনো ঘুমাতে দেখিনি। সাপরা কিভাবে ঘুমায় সেটাই দেখতে চাই। তোমরা যদি সবাই মিলে 1 মিনিট ঘুমিয়ে আমাকে দেখাতে তাহলে আমি মরেও শান্তি পেতাম। এটাই আমার শেষ ইচ্ছে। ও এই ব্যাপার, আর আমি তো ভেবেছিলাম কি না তোকে চাস। এটা কোনো ইচ্ছে হলো? আচ্ছা ঠিক আছে, এখনই তোর ইচ্ছে পূরণ করছি। এই তোমরা সবাই 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমোচ্ছি। যেই না কালনাগিনী ও তার শিষ্যরা 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল, সেই সুযোগে অমনি শিয়াল গুহায় থাকা সোনা দানা, হিরে জহরত আর ঔষধের ব্যাগটি নিয়ে পালিয়ে গেল। এদিকে 1 মিনিট হওয়ার পর কালনাগিনী চোখ খুলে দেখলো শিয়াল সেখানে নেই। এই তোরা সবাই চোখ খোল, দেখ আমাদের সাথে কি হয়ে গেছে। দেখ দেখ আমাদের কি সর্বনাশ হয়ে গেছে। ওই দুষ্ট পাজি শিয়াল ওর ব্যাগের সাথে সাথে আমাদের সোনা দানা, হিরে জহরত সব নিয়ে পালিয়ে গেছে। নাগিন রানী, ওই শিয়াল যখন তার ইচ্ছের কথা বলেছিল তখনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আপনার আদেশ কি আমরা অমান্য করতে পারি? এখন আর বলে কি হবে, তখন তো আর বলিসনি। আচ্ছা ঠিক আছে, এখন তোরা যা আর ওই পাজি শিয়ালকে খুঁজে বের করবি, ওকে আমি কঠিন শাস্তি দেব। এদিকে শিয়াল সোনা দানা, হিরে জহরত আর ঔষধের ব্যাগ নিয়ে হালুম বাঘের কাছে গেল। ওহ বাবা, বড় বাচ্চা বেঁচে গেলাম।
তা না হলে আজকে যে কি হতো, মরা ছাড়া কোনো উপায় ছিল না। যাই যাই, তাড়াতাড়ি এখন এই মণিমুক্তগুলো নিয়ে বাঘ মামার কাছে চলে যাই। আরে ভাগ্নে, এটা তুই কি করেছিস? একদম কঠিন একটা দান মেরেছিস দেখছি। সোনাদানা, হিরে মুক্ত জহরত সব গুপ্তধনই তো নিয়ে এসেছিস দেখছি। এত এত গুপ্তধন তুই কোথায় পেলি? এত সোনাদানা, হিরে জহরত তো একসাথে কোনোদিন দেখিনি। মামা, সে তো এক বিশাল কাহিনী। সবই সম্ভব হয়েছে তোমার এই ঔষধের কারণে। কি ওষুধের কারণে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঔষধ আবার তোকে কি করে সোনাদানা, হিরে মুক্ত দিল? একটু খুলে বলতো ব্যাপারটা কি? ভাগ্নে, তুই তো দেখছি একদম কামাল করে দিয়েছিস। নিয়ে এসেছিস, খুব ভালো করেছিস। এখন এগুলো বিক্রি করলে তো এ জঙ্গলের সব থেকে আমরা ধনী হয়ে যাব। তবে মামা, এতক্ষণে মনে হচ্ছে ওই কাল নাগিন তার মণিমুক্তা হীরা জহরত খোঁজার জন্য ওর সাপ বাহিনীদের পাঠিয়ে দিয়েছে। আমাদের যে করেই হোক এখনই এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে পালিয়ে যেতে হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, তুই ঠিকই বলেছিস। এগুলো নিয়ে এই জঙ্গল ছেড়ে এখনই পালাতে হবে। এই জঙ্গলে আর থাকা যাবে না। তো বন্ধুরা, কালনাগিনীর শিষ্যরা কি পারবে বল্টু শিয়াল ও হালুম বাঘের কাছ থেকে সোনাদানা, হিরে জহরত ছিনিয়ে নিতে? তা যদি তোমরা জানতে চাও, তাহলে শিয়ালের গুপ্তধন চুরি গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।